আমরা কিন্তু আমাদের পার্টির পক্ষ থেকে এই বছর ৩রা জানুয়ারি সরোয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে পরিষ্কার করে বলেছিলাম দুইটা দাবি আমরা, এবং 15ই জানুয়ারি শব্দটা ইচ্ছা করেই আমরা করেছিলাম নানা বিবেচনা, যের মধ্যে জানতে চাই যে সংস্কারের নামে আপনি কি কি করতে চান সুনির্দিষ্ট করেন এবং নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দেন। তার আগে আর একটু খালি আমি যার প্রেক্ষাপট বলতে পারি, ওনারা 24-এ ক্ষমতায় নেওয়ার পরে 5ই অক্টোবর দ্বিতীয়বার যখন দেখা করলাম আমরা বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, আমরা কিন্তু লিখিত ওনাকে বলেছিলাম সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার করা দরকার ওইটুকু করে দ্রুততম সময়ে নির্বাচনে যান, না হলে অনেকগুলো সংকট উদ্ভব হবে, যে দায়িত্ব আপনার না, এবং নানা শক্তির ঘটনা সমাবেশ ঘটলে সেইটা আমাদের নির্বাচনকে বিলম্বিত করবে। তো এখন শুধু এইখানে কি বলবো, যে এই যে কেউ নির্বাচনের কথা বললে আপনি দেখবেন নানা মাত্রায় আল জাজিরার কথা উঠলো, দেখবেন অনেক সময় নিয়ে আসা হচ্ছে যে ওনাকে এত বছর চাই এত চাই, বলতেই পারে। আমি বলছি যে এই কথাগুলো বললো বলে আমি হুমড়ি খেয়ে পড়বো, নট দ্যাট। এটা তো আমরা হিসাবে রাখি, অনেক উপদেষ্টা ওনার ক্লোজ পরিচিত তিনি এসে বলছিলেন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকতো ততদিন আমরা থাকবো, মনে আছে না? আমাদের ধর্ম উপদেষ্টা বলছিলেন, অনেকে অনেক রকম বলেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত অন্ততপক্ষে উনি যেহেতু এটার প্রধান, তার কাছ থেকে আশা করব যেমন কোনো মন্তব্য করা ঠিক হবে না, অনেকে অনেক কথা বলতে পারে সেটা শুনুক, কিন্তু ওনাকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আর এইটা হচ্ছে পরিষ্কার বক্তব্য। আমি আবার ইচ্ছা করেই ওই 5ই অক্টোবর 94 সালের ওই 2024 সালের ওটাকে কোট করছি। ওইখানে আমাদের অনেক যখন আলোচনা হয় উনি কিন্তু এটা বলেছিলেন যে অনেকে অনেক কথা বলুক, আমরা বিশেষ করে সংবিধান সংস্কার কমিটির প্রধান নিয়ে কোশ্চেন তুলেছিলাম। উনি তখন বলে আচ্ছা এটা আপনাদের মেজর ব্যাপার না, যে যার কথা বলুক, আমি দেখবো যেটা ঐক্যমত্য আছে অধিকাংশ দল যেটা মনে করছে সেটাকেই তো গ্রহণ করব, তাই না হলে আমি বেশি বিতর্কিত জায়গায় তো যাব না। আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে যদি দেখেন অধিকাংশ রাজনৈতিক দলের বক্তব্য তো পরিষ্কার, এটার জন্য কিন্তু নতুন করে কোনো বৈঠকের দরকার নাই। কিন্তু নির্বাচন মানে হুট করে সবাই চায় না, চায় হচ্ছে ভালো নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার। এখন ওই প্রয়োজনীয় সংস্কার ধরেন এক এক দলের এক রকম, আমাদের 57 দফা আছে, আপনি 57 দফা মানতে গেলে অনেক অন্য দলের মানা যাবে না, তা মিনিমাম টুক করেই এটা সামনে চলে যাওয়া দরকার। সেই সিদ্ধান্ত নিতে আসলে আর কতটা সময় লাগতে পারে? সেইটা হচ্ছে ওই যে বললাম ক্ষমতা, অনেকে চায় যে ক্ষমতা দীর্ঘায়িত করতে, এখন বরঞ্চ চলে আসছে যে যারা ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় তাদের অন্য কোনো এজেন্ডা কিনা, বিশেষ করে বার্মা কোশ্চেন, বিশেষ করে এইখানের যে করিডোর দেওয়ার ব্যাপার, ভূ রাজনৈতিক কারণে এইখানে যে ওইখানে অন্য অনেক দেশের আধিপত্য খর্ব করে সাম্রাজ্যবাদের ডোমিনেশন এইখানে নিয়ে আসা, বা আরও কতকগুলো এজেন্ডা বাস্তবায়ন করা যায় কিনা, যেটা আলটিমেটলি আমাদের যে গণতন্ত্র তো একদিনে প্রতিষ্ঠা হবে না, একটা ভোট হয়ে গেলেই হবে তা না, একটা ভোট হয়ে গেলে সব হয়ে যাবে তা না, কিন্তু অন্ততপক্ষে যে চলার পথ আমাদের তৈরি হবে সেটাকেই কিন্তু বাধাগ্রস্ত করবে। আর এটা বাধাগ্রস্ত করা মানে আরেকটা ঘটনা কিন্তু বারবার আমরা মনে করে দিতে চাই, মানুষের মধ্যে যে হতাশা আসবে সে অবচেতন মনে করবে যে বোধহয় আগেরটাই ভালো ছিল, এটা করে কি হলো, ভুল হলো কিনা। কারণ মানুষকে কোনো দোষ দেই না, কারণ এক একটা মানুষ তার সচেতনতার স্তরের উপরে নির্ভর করে তার বিবেচনা করে। একজন রাজনৈতিক কর্মী বা উনি একটা সচেতন মানুষ হিসেবে এটা ভাববে না, সাধারণ মানুষ এটা ভাববে, এবং এই মানুষ যদি হতাশাগ্রস্ত হয় তাহলে এই হতাশাগ্রস্ত মানুষকে আবার আপনি উপরে তুলে ধরে আর একটা গণতন্ত্রের সংগ্রাম এবং বাংলাদেশকে এগিয়ে যাওয়ার কাজটা আরো অনেক সময় কিন্তু একটা সংকটে পড়বে। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পৃথিবীর অনেকগুলো দেশের এই ধরনের করিডোরের জায়গাগুলো যদি দেখি, আলটিমেটলি এইটা একটা বিশেষ গোষ্ঠীর উদ্দেশ্য সাধনে কাজ করেছে এবং যুদ্ধ অবস্থা বিরাজ করার কাজটা করছে। তো এইখানে মানবিক করিডোর দেওয়ার নামে আলটিমেটলি এইখানে আরকান আর্মি, মায়ানমারের সরকার যে জটিলতা তৈরি করবে তার প্রভাব আলটিমেটলি বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থায় তৈরি হবে বলে মনে করি আমরা। সেই যুদ্ধ অবস্থার একটা কালমিনেশন, অনেকে ওইখানে যে একটা পৃথক রাষ্ট্র গঠনের কথা বলে, সেই পৃথক রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা হুমকির সম্মুখীন ওই ধারা আগায় যাওয়ার কাজটা করবে, যেটা সবচেয়ে বড় কাজ যেটা করবে, যেটা মানুষের মনে উকি মারছে, এবং এটা আমরাও এটা বলেছি যে বাংলাদেশের যুদ্ধ অবস্থা এবং অনেক ঘটনাগুলোকে ইনভাইট করে সামনে এনে, সে ইনভাইট শুধু আমরা না, আমাদের বাইরের অনেক শক্তি আছে যারা এখানে একটা দুর্বল সরকার দেখতে চায়, অনির্বাচিত সরকার দেখতে চায়, তাহলে তাদের অনেক এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে, এই সরকারের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাইবে। এবং আমরা যে একটা নির্বাচিত সরকারের মধ্য দিয়েই যে আমরা গণতান্ত্রিক ধারা করতে চাই সেটা হবে না, এটি একটা দিক। আর একটা সিম্পল বিষয় আপনি খেয়াল করেন, ধরেন যদি একটা নির্বাচিত সরকারও থাকতো, এত বড় একটা ঘটনা যদি সামনে আসতো, ওই সরকারের মধ্যে যদি বিন্দুমাত্র গণতন্ত্রের চিন্তা এবং উপাদান কিছুটা হলেও থাকতো, তাহলে কিন্তু সে কিন্তু শুধু পার্লামেন্টে আলোচনা করে বা সরকার ডিসিশন নিত না, অন্যান্য এখানে যে রাজনৈতিক দল বা গোষ্ঠী তাদেরকে ঐক্যবদ্ধ করে নিত যদি কারোর ক্রিয়ানক না হতো।
কিন্তু আপনি দেখেন এই সরকার কিভাবে একেবারে সাবলীলভাবে সে তার কাজটা কিন্তু করার কাজটা করছে। সুতরাং তাদের এই উদ্দেশ্য নিয়ে যেমন সে চাক না চাক সেই প্রশ্ন আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার করে এই ভূ রাজনৈতিক বিবেচনায় এই অঞ্চলে সাম্রাজ্যবাদ, বিশেষ করে আমেরিকার ক্রীড়ানকে আমরা পরিণত হতে যাচ্ছি, যারা দীর্ঘদিন ধরে কিন্তু এই অঞ্চলে নানামুখী প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, অন্যরাও করছে। এখানে ভারত, চীন যার যার স্বার্থ এখানে আছে, এবং তারা এদের এই কি বলবো প্রভাব বাদ দিয়েই এটা করতে চাইছে। কারণ আপনি জানেন ওই ভূ অঞ্চলকে, বঙ্গোপসাগরকে ঘিরে নানা ধরনের সুবিধা অসুবিধার বিষয় আছে, চীনের সিল্ক রুট সহ নানা ধরনের ঘটনা আছে। এটা কিন্তু পুরো বিশ্ব রাজনীতিরও একটা পার্ট। সেই পার্টে প্রভাব বিস্তার করা সহ নানা ঘটনাই এখানে ঘটবে, যার মধ্যে বাংলাদেশ যদি ঢোকে পুরো বাংলাদেশের জনগণ আমরা সাফার করব। এবং সম্প্রতিকালে আমরা ভারত পাকিস্তান যা যুদ্ধ উন্মাদনা এবং নানা ঘটনা দেখছি, এটা দেখবেন। এই সুযোগে খালি এই কথাটুকু আমি একটু মনে করে দিতে চাই, সারা বিশ্ব থেকে তো আমরা আর আইসোলেটেড কিছু না, সারা বিশ্বেও কিন্তু এক ধরনের যুদ্ধ উন্মাদনা বিরাজ করছে। এগুলো আমাদের মনে রাখতে হবে। মনে রেখে যে কোনোভাবে হোক আমাদের দেশবাসীকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন ঐক্যবদ্ধ করা এবং নির্বাচিত সরকারের মধ্য দিয়েই যাতে এই কাজটা হয়, সেই জায়গায় দ্রুত আমাদের যেতে হবে।